আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের অ্যাডমিশন প্রোগ্রামের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের আজকের ক্লাসটিতে আপনাদের সবাইকে স্বাগত। আমি সৈয়দ আল নাহিয়ান আজকে আপনাদের সামনে পদার্থবিজ্ঞানের প্রথম যে চ্যাপ্টারটি আছে প্রথম পত্রের ভৌত জগৎ এবং পরিমাপ ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্ট সেই চ্যাপ্টারের আলোচনা নিয়ে আপনাদের সামনে এসেছি। যদিও আমরা জানি চ্যাপ্টারটা খুবই থিওরিটিক্যাল, ইফ আই এম নট বিং সো মডেস্ট, তাহলে হচ্ছে গিয়ে আমাদের এই চ্যাপ্টারটার প্রতি একটা সাধারণ অনীহা থাকে পড়ার জন্য স্বাভাবিকভাবেই, কিন্তু আমরা স্টিল অ্যাডমিশন প্রোগ্রামের জন্য এই চ্যাপ্টারটিকে একটু গুরুত্ব সহকারে অ্যাটলিস্ট মিনিমাম রিভিউ হলেও করব, কারণ এখান থেকে মাঝে মধ্যেই প্রশ্ন করতে দেখা যায়। এবং তার থেকে বড় পয়েন্ট হচ্ছে, যদি এখান থেকে প্রশ্ন চলে আসে এবার এবং আমরা যদি কোনো কারণে প্রিপেয়ার্ড না থাকি, আমাদের কিন্তু নিজেদের একটু হলেও সেখানে ব্যাক ফুটে চলে যাচ্ছি আমরা, রাইট? সো উই ডু নট ওয়ান্ট ইউ গাইজ টু গেট ইন দ্য ব্যাক ফুট অ্যাট অল। আমি আপনাদেরকে সবাইকে রিকোয়েস্ট করব যে এটা আমাদের প্রথম ভিডিও, যেহেতু একদম সমস্ত সিরিজের একদম একাডেমিক বা কি বলবো এটাকে আমরা পড়াশোনার ভিডিওগুলো শুরু করে দিচ্ছি। সো দিস ইজ ওয়াই এখন থেকে আপনারা একটু রেগুলার কষ্ট করে যখনই ক্লাস করতে বসছেন, আপনাদের নোটিফিকেশনে আসছে ক্লাসের আপলোডের ব্যাপারটা, এবং আপনারা ক্লাস করতে বসছেন, কষ্ট করে একটু মনোযোগ সহকারে এবং নোটস সহকারে ক্লাসগুলো করবেন, ঠিক আছে? আই গেস এতে আপনাদের বেশ খানিকটা উপকার হবে এবং আমাদের সামনে যে যাত্রার পথগুলো আছে সেগুলো সুগম হয়ে যাক, সৃষ্টিকর্তার কাছে সেই প্রার্থনাই করছি। এনিওয়েজ, আমরা তাহলে কথা আর না বাড়িয়ে আমাদের আলোচনায় চলে যাই। আমরা আজকে আলোচনা বিষয়বস্তুতে যেই টপিকগুলো কভার করব তা হচ্ছে ভৌত জগতের পরিচয় অর দ্য ফিজিক্যাল ওয়ার্ল্ড, তারপর আমরা দেখব বৈজ্ঞানিক পদ্ধতির ধাপসমূহ, স্টেপস অফ সায়েন্টিফিক মেথডস, তারপর আমরা একক বা ইউনিটস, মাত্রা এবং ডিমেনশন নিয়ে জানবো, তারপর পদার্থবিজ্ঞানের সমস্যা সমাধান করার যে ওয়েগুলো আছে সেগুলো নিয়ে একটু কথাবার্তা বলবো। ফাইনালি আমরা পরিমাপের ত্রুটি, ইরার্স ইন মেজারমেন্ট এবং শুদ্ধতর মান নির্ণয়ের প্রসিজিওর নিয়ে আলোচনা করে ইনশাআল্লাহ আজকের ক্লাসটি শেষ করব। তো ভৌত জগতের পরিচয় যদি আমরা আসলে বলি, এটা আই নো ইট সাউন্ডস প্রিটি ড্রামাটিক, বাট আসলে পুরো জগতে যাই আছে তাই কিন্তু আমাদের ভৌত জগতের মধ্যে আসলে অন্তর্গত না, ঠিক আছে? ভৌত জগৎ এবং ফিজিক্যাল ওয়ার্ল্ড এবং জীবজগৎ বা লিভিং ওয়ার্ল্ড মিলেই আমাদের সমস্ত ইউনিভার্স বা সমস্ত জগৎ, যেটাকে আমরা কল্পনা করি। ওকে, তো ভৌত জগৎ আসলে কি নিয়ে গঠিত? জড় পদার্থ নিয়ে গঠিত। আর জীবজগৎ হচ্ছে জীবিত পদার্থ নিয়ে গঠিত। জীবজগতের যে আলোচনা সেটাকে আমরা বায়োলজিতে পড়ে এসেছি, আর ভৌত জগতের যে আলোচনা সেটাকে আমরা ফিজিক্সে পড়ছি, কেমিস্ট্রিতে পড়বো ইনশাআল্লাহ, ঠিক আছে? তো এখন বেসিক্যালি ভৌত জগৎ এবং জীবজগতের মধ্যে যে উপাদানগুলোর মধ্যে যদি আমরা একটা তুলনামূলক আলোচনা চিন্তা করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ভৌত জগতে বেসিক্যালি 4টা উপাদান থাকবে: স্থান, সময়, ভর এবং শক্তি। যেখানে আমরা বলছি এখানে যে আমাদের মূল উপাদান কে কে, এখানে আমাদের জন্য মূল উপাদান হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ভর এবং শক্তি। ভরকে আমরা সবাই জানি আমরা এম দিয়ে প্রকাশ করি, এবং শক্তিকে আমরা সবাই জানি এনার্জি ই দিয়ে এক্সপ্রেস করি, তাই তো? সো বেসিক্যালি মূল উপাদান হচ্ছে কে কে আমাদের ভৌত জগতে? ভর এবং শক্তি, ঠিক আছে? এবং জীব জগতে আমরা জানি অসংখ্য উপাদান বিদ্যমান, এটা নিয়ে তো কোনো কথা আসলে আমাদের বলা প্রয়োজন হয় না। এরপর বলা হচ্ছে বিজ্ঞানের যেই শাখায় আলোচনা করা হবে ভৌত বিজ্ঞানকে নিয়ে, সেটাকে আমরা বলেছি ভৌত বিজ্ঞান বা ফিজিক্যাল সায়েন্স, তাই তো? এবং বিজ্ঞানের যেই শাখায় আমরা জীব জগৎ নিয়ে কথাবার্তা বলি সেগুলোকে বলেছি আমরা বায়োলজিক্যাল সায়েন্স। উই আর অলসো ভেরি ফ্যামিলিয়ার উইথ বোথ অফ দিস, রাইট? তো আমরা এখানে পদার্থবিজ্ঞানের যে ভাগগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করেছি। পদার্থবিজ্ঞান বা ফিজিক্সে ফার্স্টেই প্রিলিমিনারিলি আমরা জানি যে পদার্থের ভর এবং শক্তি, এদের ধর্ম এবং প্রকৃতি এবং এদের পারস্পরিক রূপান্তর ও সম্পর্ক নিয়ে এবং তাদের ব্যবহার নিয়ে আমরা আলোচনা করব। বিল ব্রাইসন বলেছেন, এনার্জি ইজ লিবারেটেড ম্যাটার, ম্যাটার ইজ এনার্জি ওয়েটিং টু হ্যাপেন, ঠিক আছে? এই সম্পর্কে এনিওয়েজ, তারপর আমরা চিরায়িত পদার্থবিজ্ঞানের আবার দুটো পার্ট আমরা হচ্ছে এটা নিয়ে আলোচনা করি নর্মালি। একটা হচ্ছে চিরায়িত পদার্থবিজ্ঞান আর ক্লাসিক্যাল ফিজিক্স, আর একটা হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান বা মডার্ন ফিজিক্স। এখন 1900 সাল পর্যন্ত আমরা যেই ফিজিক্সের অবতারণা দেখেছিলাম সেটাকে আমরা বেসিক্যালি হচ্ছে গিয়ে ম্যাক্রোস্কোপিক ভিউ নিয়ে আলোচনা করেছি, ম্যাক্রোস্কোপিক ফেনোমেনা নিয়ে আলোচনা করেছি, যেমন বলবিদ্যা ছিল, মেকানিক্স, তারপর তাপগতিবিদ্যা, হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স, বিদ্যুৎ চুম্বকীয় বিজ্ঞান আর ইলেকট্রোম্যাগনেটিজম, আলোক বিজ্ঞান, অপটিক্স, শব্দ বিজ্ঞান, সাউন্ড, সবাই বেসিক্যালি এই টপিকগুলোর বা এই জনরাগুলোর ম্যাক্রোস্কোপিক ফেনোমেনা নিয়ে আলোচনা করা হয়েছে, এবং দ্যাট ইজ বিফোর 1900s, তাই তো?
পরবর্তীতে 1900s এর পরে আমরা বেসিক্যালি সূক্ষ্ম বিষয়ক নিয়ে আলোচনা শুরু করেছি বা মাইক্রোস্কোপিক ফেনোমেনা নিয়ে কাজ করেছি, যেখানে আমরা কঠিন অবস্থার পদার্থবিদ্যা বা সলিড স্টেট ফিজিক্স নিয়ে আমরা আলোচনা শুরু করলাম। তারপর আমরা এক্স-রে আর ক্রিস্টালোগ্রাফি নিয়ে আলোচনা শুরু করলাম। দেন আসলে অ্যাটমিক ফিজিক্স, নিউক্লিয়ার ফিজিক্স, কোয়ান্টাম মেকানিক্স, ইলেকট্রনিক্স, এগুলো পরবর্তীতে কিন্তু বেসিক্যালি আধুনিক পদার্থবিজ্ঞানের মধ্যে ফল ডাউন করে আর কি। তো বেসিক্যালি এই যে সমস্ত সায়েন্টিফিক ব্যাপার মানে ওয়ার্ল্ড নিয়ে আমরা কথা বলছি, যেভাবে আসলে এই সায়েন্টিফিক ওয়ার্ল্ডটা প্রোগ্রেস করেছে, সেটা কিন্তু বেসিক কিছু স্টেপসের উপর বেস করে আলটিমেটলি প্রোগ্রেস করেছে। তো আমরা সেই বৈজ্ঞানিক ধাপগুলো কি, যে কোনো একটা বৈজ্ঞানিক পদ্ধতির জন্য যে ধাপগুলো রয়েছে, সেই স্টেপস অফ সায়েন্টিফিক মেথডসগুলো আসলে কিরকম, সেটা নিয়ে যদি একটু কথাবার্তা বলি, বিকজ আমাদের লাইফে এই ব্যাপারগুলো প্রায় দরকার হবে ইনশাআল্লাহ। তো প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ইউ হ্যাভ টু আস্ক কোয়েশ্চেন্স। এন্ড তখন আসলে অনেকে বলে যে হোয়াট ডু উই আস্ক কোয়েশ্চেন্স অ্যাবাউট এনিথিং। মানে বেসিক্যালি যখনই আমরা কোনো কিছু নিয়ে কোয়েশ্চেন করা শুরু করি, তখনই উই স্টার্ট টু লার্ন। বাট উই অলসো হ্যাভ টু বি কেয়ারফুল যে আমরা যে প্রশ্নগুলো করছি সেই প্রশ্নগুলো কি প্রাসঙ্গিক নাকি প্রাসঙ্গিক না। প্রাসঙ্গিক প্রশ্ন যদি আমরা না করি তাহলে কিন্তু উই উইল বি ভেরি মাচ আউট অফ দ্য ট্র্যাক, ঠিক আছে? আমরা কিন্তু প্রচন্ড ভালো মতো পথভ্রষ্ট হয়ে যাবো, উইচ উই ডু নট ওয়ান্ট। সো দিস ইজ ওয়াই আমাদের প্রশ্ন করতে হবে, বাট আ লজিক্যাল কোয়েশ্চেন, আর রাশনাল কোয়েশ্চেন। এনিওয়েজ, সো বেসিক্যালি এখানে প্রশ্ন করছি কি নিয়ে, লেটস সে কোনো একটা অবজারভেশন আমরা করেছি। আমরা দেখেছি যেমন নিউটন কি করেছিলেন, নিউটন গাছের নিচে বসেছিলেন and he saw an apple fall down. So what did he do? He asked the first question, যে কেন আপেলটা নিচে পড়েছে? Why not go somewhere else? So he asked a question. That's how it all started. So যখনই আমরা কোয়েশ্চেন করেছি, দ্যাট মিনস উই হ্যাভ এ প্রবলেম ইন আওয়ার মাইন্ড, উই হ্যাভ সামথিং দ্যাটস নট সিটিং রাইট উইথ আস। দিস ইজ ওয়াই আমাদের তখন কি করা উচিত, সেই কোয়েশ্চেনের উপর বেস করে একটা ব্যাকগ্রাউন্ড রিসার্চ বা পটভূমি গবেষণা করা উচিত, যে কেন ঘটনাটা ঘটতে পারে তার সম্ভাব্য কারণগুলোকে অনুসন্ধান করাই বেসিক্যালি আমরা পটভূমি গবেষণা বা ব্যাকগ্রাউন্ড রিসার্চ নিয়ে বলছি। যে আপেলটা আসলে কিরকম, আপেলটা আসলে কই ছিল, মানে নিউটনের কোয়েশ্চেনটা ছিল এরকম অলওয়েজ, রাইট? যে আপেলটা অবভিয়াসলি আমাদেরও তাই হইতো যদি আমরা নিউটনের জায়গায় যেতাম, যে আপেলটা কোথায় ছিল, আপেলটা নিচে আসলো, ঠিক আছে, ভালো কথা, নিচে আসার জন্য তাহলে কোন কোন ফ্যাক্টর গুলো দায়ী অ্যান্ড অল, বা আমাদের জানা আছে এরকম কি কি সিচুয়েশন তাকে আসলে নিচে টানার জন্য বাধ্য করেছে। সো দ্যাটস ওয়াই, মানে দ্যাটস হোয়াট উই বেসিক্যালি মিন অ্যাজ এ ব্যাকগ্রাউন্ড রিসার্চ। এনিওয়েজ, তারপর আমরা যখন ব্যাকগ্রাউন্ড রিসার্চ কন্ডাক্ট করে আমাদের কাছে আইডিয়া হয়ে যাবে মোটামুটি যে কি কারণে হতে পারে। সো ওই যে আইডিয়া হচ্ছে, সেই আইডিয়াটাকেই আমরা বলছি কনস্ট্রাক্ট আ হাইপোথেসিস বা অনুকল্প গ্রহণ। অনুকল্প কি? ইটস জাস্ট অ্যান আইডিয়া দ্যাট ইউ হ্যাভ। আপনি আশেপাশে দেখেছেন, অবজার্ভ করেছেন, তার উপর বেস করে আপনার কাছে আইডিয়াটা আছে। আপনি এখনো জানেন না আইডিয়াটা সত্য নাকি মিথ্যা। সো আপনি এরপরে কিন্তু তারপর এটা নিয়ে আরো কাজ করবেন। তো যখন আমাদের পটভূমি গবেষণা শেষ আর ব্যাকগ্রাউন্ড রিসার্চের কাজটা করা শেষ, আফটার দ্যাট আমরা একটা অনুকল্প গ্রহণ করব বা উই উইল কনস্ট্রাক্ট আ হাইপোথেসিস। ওয়াই দিস হাইপোথেসিস? বিকজ চিন্তা করে দেখেন, আপনি যখনই কোনো একটা অবজারভেশন করেছেন, অবজারভেশন করার পর আপনার কিন্তু মাথায় একটা আইডিয়া হয়ে গেছে যে কেন ঘটনাটা ঘটে থাকতে পারে, তাই তো? এখনো যদিও আপনি এটাকে এস্টাবলিশ করতে পারেন না উইথ পার্টিকুলার এক্সপেরিমেন্টস অ্যান্ড এভরিথিং, বাট স্টিল আপনার কাছে কিন্তু আইডিয়া আছে, ঠিক আছে, যে কেন হতে পারে। সেটাই বেসিক্যালি এখানে হাইপোথেসিস হিসেবে আমাদের জন্য ধারণ হবে। যখন আমরা সেই হাইপোথেসিস গঠন করে ফেলেছি একবার, তারপর কিন্তু আমরা সেই হাইপোথেসিসের উপর বেস করে কিছু এক্সপেরিমেন্ট করব। সেই এক্সপেরিমেন্টেশনের উপর বেস করে আমরা টেস্ট করব যে আমাদের হাইপোথেসিসটা কি ঠিক নাকি ভুল। আফটার উই ডু দ্য টেস্ট, দেন উই গেট যে প্রসিজারে কি কাজ হচ্ছে, আমরা যে টেস্টটা করেছি, আমরা যে এক্সপেরিমেন্টটা করেছি, সেই এক্সপেরিমেন্টের রেজাল্টটা কিরকম আসলে, রেজাল্ট নিয়ে কথা বলবো, তাই তো? তো ওই এক্সপেরিমেন্টের জন্য আমাদের অবজারভেশন অনুযায়ী কি আসলে আমাদের ফাইন্ডিংটা মিলছে নাকি মিলছে না, সেটাই আমরা আসলে আগে যাচাই করব। যদি কাজ না হয় সেক্ষেত্রে আমরা কিন্তু প্রয়োজনীয় শুদ্ধিকরণ করব, অর্থাৎ মানে যেটাকে আমরা ট্রাবল শুট প্রসিজার বলবো, কেয়ারফুলি চেক আপ অল স্টেপস অ্যান্ড স্টেপ আপ। অর্থাৎ এই না এর আগে কাজ যে হয়নি, কাজ না হওয়ার জন্য কি কি কারণ দায়ী, সেই কারণগুলোকে দায়ী করার মানে সেই কারণগুলোকে সিগনিফাই করার জন্য, বের করার জন্য আমরা উপরের প্রতিটা স্টেপকে আরো একবার রিচেক করে আসবো। কিন্তু যদি আমাদের প্রসিজার কাজ করে, ইফ দ্য হোল থিং ইজ ওয়ার্কিং, দ্য এক্সপেরিমেন্ট ইজ ওয়ার্কিং, তাহলে তো বেসিক্যালি আমাদের কাছে সেই ফেমাস ইউরেকা মোমেন্টটা চলে এসেছে, রাইট? সো যখনই কাজ করছে তখন আমরা তথ্য বিশ্লেষণ, উই উইল অ্যানালাইজ দি ডেটা অ্যান্ড উই উইল ড্র কনক্লুশনস যে কেন হয়েছে, কি হয়েছে, বিকজ নাও উই হ্যাভ আ ক্লিয়ার পিকচার অফ হোয়াটস হ্যাপেনিং দেয়ার, তাই তো? তো
ডাটা অ্যানালাইজেশন এবং কনক্লুশন ড্রয়িং এর পরে আমরা যে কাজটি করব সেটা আমরা দেখব যে আমাদের যে ফলাফলটা আসলে এসেছে সেই ফলাফলটি আশানুরূপ হয়েছে নাকি না। তো আফটার উই আর ডান উইথ ডাটা অ্যানালাইজেশন অ্যান্ড ড্রয়িং কনক্লুশনস আমরা কিন্তু এরপরে দেখব যে আমাদের ফলাফলটা কিরকম এসেছে। যদি আমরা দেখি ফলাফল আশানুরূপ নয়, এটা একটা ঘটনা ঘটতে পারে। যদি ফলাফল আশানুরূপ না হয় তখন আমরা কি করব? তখন আমরা পরীক্ষার ফলাফল নতুন অথবা ভবিষ্যৎ কোনো প্রজেক্টের জন্য তথ্য হিসেবে কাজে দিবে, যার ভিত্তিতে নতুন করে আমরা কোয়েশ্চেন করব, আমরা ব্যাকগ্রাউন্ড রিসার্চ করব এবং আবার পরীক্ষণ করে বা অনুকল্প গ্রহণ করার পর পরীক্ষণ করে আমরা নতুন করে পুরো স্টেপগুলোকে আবার রিড্র করব। ঠিক আছে? কখন? যদি আমাদের এই সমস্ত তথ্য বিশ্লেষণ এবং সমাপ্তকরণ এর পরে আমরা দেখি যে আমাদের পরীক্ষালব্ধ ফলাফল আশানুরূপ হচ্ছে না। আর যদি আমাদের ফলাফল আশানুরূপ হয়, if our results align with our hypothesis, তাহলে আমরা ফলাফলটাকে প্রকাশ করব বা we will communicate the results, and you know that is how আমাদের সমস্ত বৈজ্ঞানিক পদ্ধতির ধাপগুলো একে একে একটা কোয়েশ্চেন করা থেকে, একটা সিম্পল কোয়েশ্চেন করা থেকে শুরু করে আমরা একদম ফলাফল পর্যন্ত চলে আসতে পারি। এরপর আমরা কথা বলবো বেসিক্যালি একক অথবা ইউনিটস নিয়ে। এখন উই অল নো বেসিক্যালি ইউনিটস কি। লেটস সে আমি কোনো একটা সার্টেন জিনিস মেজার করতে চাই, যেমন আমরা বলতে চাই ধরেন আমাদের কাছে একটা কাঠের ব্লক আছে, তো আমরা বলতে চাই যে এই কাঠের ব্লকটা আসলে কতটুকু লম্বা বা কতটুকু প্রস্থে আছে বা কতটুকু প্রশস্ত আছে। তো এই পরিমাপগুলো বলার জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদের কিছু স্ট্যান্ডার্ড লাগবে। আমরা সবাই জানি পরিমাপ কি আসলে। পরিমাপ আসলে কি? পরিমাপ বেসিক্যালি হচ্ছে যে কোনো একটা এরকম যে ভৌত রাশি আছে, আমরা জানি পুরো ওয়ার্ল্ডে অনেকগুলো রাশি আছে, সেখানে যাদেরকে আমরা পরিমাপ করতে পারি তাদেরকে আমরা ভৌত রাশি বলেছি। সেই ফিজিক্যাল কোয়ান্টিটি গুলোর মধ্যে লেন্থ একটা খুব ইম্পর্টেন্ট কোয়ান্টিটি। তো এই লেন্থটাকে আমরা যে স্ট্যান্ডার্ড দিয়ে প্রকাশ করবো সেই স্ট্যান্ডার্ডটাই আমাদের জন্য ইউনিট। আমরা এখন সবাই জানি আমরা বেসিক্যালি এসআই ইউনিটস ফলো করি এবং অ্যাকর্ডিং টু আওয়ার এসআই ইউনিটস এইখানে যদি আমরা পার্টিকুলারলি এই বক্সের লেন্থ কতটুকু বলতে চাই, আমরা কিন্তু সেটা নির্দিষ্ট একটা ধরে নিচ্ছি 2 মিটার হতে পারে, 3 মিটার হতে পারে। সো আমরা চলক ধরলাম এল মিটার। মিটার হচ্ছে এসআই ইউনিটে আমাদের জানি লেন্থের ইউনিট, তাই তো? তো এই হচ্ছে বেসিক্যালি আমাদের জন্য এককের সিনারিওস। তো এখন আমরা দেখব যে একক আসলে কয় রকম। প্রথমত আমরা বলছি মৌলিক একক বা ফান্ডামেন্টাল ইউনিটস নিয়ে। যে সকল ভৌত রাশি স্বাধীন বা নিরপেক্ষ তাদেরকে আমরা মৌলিক রাশি বলি এবং মৌলিক রাশিগুলোর একককেই আমরা বলি মৌলিক একক। তো মৌলিক একক কয়টি? আমরা জানি মৌলিক রাশি যেহেতু 7টি, সো মৌলিক এককও 7টি হবে। আপনারা দেখতে পাচ্ছেন দৈর্ঘ্য একটি মৌলিক রাশি, তার একক হচ্ছে মিটার। ভর একটি মৌলিক রাশি, তার একক হচ্ছে কিলোগ্রাম। সময় একটি মৌলিক রাশি, তার একক হচ্ছে সেকেন্ড। সিমিলারলি তাপমাত্রার জন্য কেলভিন, বিদ্যুৎ প্রবাহের জন্য অ্যাম্পিয়ার অর অ্যাম্পস, আলোর যে দীপন তীব্রতা সেটার জন্য আমরা ক্যান্ডেলা পাচ্ছি, পদার্থের আণবিক পরিমাণের জন্য আমরা মোল পাচ্ছি। আর লব্ধ একক বা ডেরাইভড ইউনিটস কাদেরকে বলি? মৌলিক রাশির সমন্বয়ে প্রাপ্ত রাশিগুলোকে যে আমরা লব্ধ রাশি বলে থাকি, সেই লব্ধ রাশির এককদেরকে আমরা বলবো লব্ধ একক। এরপর আমরা কথা বলছি মাত্রা সমীকরণ বা ডিমেনশন নিয়ে। কোনো একটি রাশিতে এবং তার মৌলিক এককের মধ্যে সম্পর্ক স্থাপনকারী যে সংকেতগুলো আছে তাদেরকে আমরা মাত্রা বলছি। আর যে সমীকরণের মাধ্যমে মৌলিক এবং লব্ধ এককের মধ্যে আমরা সম্পর্ক স্থাপন করছি তাদেরকে আমরা বলবো মাত্রা সমীকরণ। এখন মাত্রা সমীকরণের প্রয়োজনীয়তা নিয়ে আসলে আমাদের কথা বলার অনেক রকম স্কোপ থাকে। কেন আমাদের মাত্রা সমীকরণটা প্রয়োজনীয়? তো মাত্রা সমীকরণের প্রয়োজনীয়তা নিয়ে যদি আমরা কথা বলি, বেশ কিছু প্রয়োজনীয়তা আছে। যেমন আমরা জানি যে আমরা নরমালি হচ্ছে কি এসআই ইউনিটের ইউনিট ব্যবহার করে থাকি, সিস্টেম ইন্টারন্যাশনাল, কিন্তু একমাত্র এসআই ইউনিটই কিন্তু একমাত্র ইউনিট না ওয়ার্ল্ডে, তাই তো? আমরা এর আগে সিজিএস ইউনিট দিয়ে কাজ করেছি, এমকেএস ইউনিট দিয়ে কাজ করেছি বিফোর আওয়ার টাইম অবভিয়াসলি সেগুলো, কিন্তু ওই ইউনিট সিস্টেমে এখনো মাঝে মধ্যে আমাদের কনভার্সন করতে হয়। তো মাত্রা সমীকরণের মাধ্যমে আমরা খুব সহজে সেই কনভার্সনটা করতে পারবো, এক পদ্ধতির এককে অন্য পদ্ধতিতে আমরা রূপান্তর করতে পারবো। তারপর যে কোনো সমীকরণটা কি নির্ভুল নাকি সমীকরণের কোনো ভুল আছে, সেই নির্ভুলতা যাচাইয়ের জন্য আমরা মাত্রা সমীকরণ ব্যবহার করে থাকি।
মাত্রা সমীকরণের মাধ্যমে বিভিন্ন রাশির সমীকরণ আমরা গঠন করতে পারবো। বিভিন্ন রাশির সমীকরণ কেন গঠন করার প্রয়োজন হবে? বিকজ আমরা যদি কোনো একটা পার্টিকুলারলি নিউ হাইপোথেসিসে যাই, তখন কিন্তু আমাদের জন্য যে রাশিগুলো আসবে বা রাশিগুলোর মধ্যে ইন্টারাকশন আসবে, সেগুলো কিন্তু নতুন হতেই পারে, যেগুলো আগে কখনো ছিল না। তো সেই সকল ক্ষেত্রে আমরা এই মাত্রা সমীকরণ বা ডিমেনশন ইকুয়েশন দিয়েই বেসিক্যালি সিচুয়েশনগুলোকে সলিউশন করব। তারপর আমরা বলছি যে কোনো ভৌত রাশির একক নির্ণয়ের জন্য আমরা মাত্রা সমীকরণ প্রচন্ড প্রয়োজনীয়ভাবে ব্যবহার করব, এবং তার পাশাপাশি যে কোনো ভৌত সমস্যার সমাধান মাত্রা সমীকরণের মাধ্যমে আমরা করে ফেলতে পারি। তো এবার আমরা কিছু গাণিতিক সমস্যা দেখব বেসড অন দিস সিচুয়েশনস। প্রথমে আমাদের কাছে জিজ্ঞেস করছে যে তড়িৎ প্রাবল্য ই এর মাত্রা সমীকরণ কত লিখতে বলা হয়েছে। এখন মাত্রা সমীকরণ লেখার জন্য বা মাত্রা সমীকরণ নির্ণয় করার জন্য আমরা সবার আগে যে কাজটি করব সেটা হচ্ছে যেই সমীকরণের কথা বলা হচ্ছে তড়িৎ প্রাবল্যের ইকুয়েশন, সেটাকে একবার রিভিউ করব বা দেখব দেখতে কিরকম। তারপর সেই সমীকরণের মধ্যে যে মৌলিক রাশিগুলো আছে তাদের মাত্রা নিয়ে আমরা কাজ করব। তো আমরা সবাই জানি যে তড়িৎ প্রাবল্য E ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে বেসিক্যালি F ডিভাইডেড বাই কিউ, যেখানে F হচ্ছে কি, আমরা জানি F হচ্ছে এখানে আমাদের জন্য বল, তড়িৎ বল অবশ্যই, কুলম্বস ফোর্স যেটাকে আমরা বলবো, এবং একক আধানের উপর কোনো একটা তড়িৎ ক্ষেত্র যেই পরিমাণ বল প্রয়োগ করে সেটাকে আমরা বলেছি তড়িৎ প্রাবল্য। এখন আমরা যদি এই সমীকরণের মধ্যে খেয়াল করছি, তাহলে অবশ্যই তড়িৎ প্রাবল্য একটি লব্ধ সমীকরণ বা লব্ধ রাশি, ঠিক আছে। সো এই লব্ধ রাশি কোন কোন মৌলিক রাশি সমন্বয়ে গঠিত সেটা যদি আমরা জানতে চাই, তাহলে কিন্তু আমাদের আরো একটু ক্যালকুলেশনটাকে আগাতে হবে। কারণ কি? কারণ এই যে ফোর্স এফ এবং এই যে আমাদের আধান কিউ, এরাও কিন্তু মৌলিক রাশি নয়। আমরা সবাই জানি যে আই বিদ্যুৎ প্রবাহ ইকুয়ালস টু হচ্ছে কিউ ডিভাইডেড বাই টি। সুতরাং আমরা কিন্তু বলতে পারি যে কিউ ইজ ইকুয়ালস টু কতটুকু আমাদের জন্য আই টি। এবং নিউটন সেকেন্ড ল আমরা এটা সেকেন্ড ক্লাস 9-এ পড়ে এসেছি। আমরা জানি এফ ইজ ইকুয়ালস টু এম এ। আবার আমরা বলতে পারি এম এ যেটা, সেই এ ইজ ইকুয়ালস টু কত আলটিমেটলি ভি ডিভাইডেড বাই টি। আবার আমরা যদি হচ্ছে গিয়ে এই ভি ডিভাইডেড বাই টি কে মানে বেগ ডিভাইডেড বাই সময়কে এক্সপ্রেস করি, তাহলে এম এস ডিভাইডেড বাই টি স্কোয়ার আকারে প্রকাশ করতে পারি। তো আমরা যদি এখন ই এর মাত্রা নিয়ে কথা বলি, ই ইকুয়ালস টু আমরা বলছি কতটুকু এফ ডিভাইডেড বাই কিউ। এফ এর মাত্রা আমরা সবাই জানি আই গেস এম এল টি ইনভার্স টু, এবং এই কিউ এর মাত্রা আমরা এখান থেকে বুঝতে পারছি কিউ এর মাত্রা কতটুকু আসবে আমাদের জন্য, কিউ এর মাত্রা আসছে হচ্ছে এ ইন্টু টি, ঠিক আছে। যদি তাই হয়, এখান থেকে আমরা বলতে পারি যে এম এল টি টু দি পাওয়ার মাইনাস 3 এ টু দি পাওয়ার মাইনাস 1, এটাই হচ্ছে আমাদের জন্য বেসিক্যালি ই এর মাত্রা বা ই এর মাত্রা সমীকরণ, ঠিক আছে। আশা করি বুঝতে পারছি আমরা। বিগত বছরগুলোতে আসা সমস্যার সমাধান যদি আমরা করতে যাই, রুয়েট 12-13-তে একবার একটা কোয়েশ্চেন এসেছিল বলের মাত্রা সমীকরণ কোনটি। এখন আপনারা সবাই জানেন বলের মাত্রা সমীকরণ কোনটি এবং কিভাবে আসে। আমরা জানি নিউটনস সেকেন্ড ল থেকে এফ ইকুয়ালস টু এম এর সমীকরণ পাই, এবং এফ ইকুয়ালস টু এম এর জায়গায় আমরা আলটিমেটলি এস ডিভাইডেড বাই টি স্কোয়ার ইউজ করতে পারি, যেটা একটু আগে করে এসেছি। এম এর মাত্রা কতটুকু আমরা জানি, এম এর মাত্রা হচ্ছে গিয়ে আমরা ক্যাপস এম, তাই না। আর এস এর মাত্রা হচ্ছে লেন্থ এল, এবং টি স্কোয়ার বলতে আমরা টি টু দি পাওয়ার মাইনাস 2 বুঝতে পারছি। সো এটাই তাহলে আমাদের জন্য বলের মাত্রা সমীকরণ, আই গেস, তাই তো? আশা করি বুঝতে পেরেছি। তো বলের মাত্রা সমীকরণ নির্ণয় করার জন্য আমরা যে কাজটি করব, আমরা সবাই এফ এর ইকুয়েশন জানি, এফ ইকুয়ালস টু হচ্ছে কতটুকু আমাদের জন্য এম এ। আবার এ ইকুয়ালস টু আমরা বলতে পারি এস ডিভাইডেড বাই টি স্কোয়ার, একটু আগে যেটা বলে এসেছি। সো এখান থেকে আমরা কিন্তু মাত্রা সমীকরণের জন্য যদি মানগুলো বসিয়ে দিই, আমরা পাচ্ছি এম এল ইনভার্স এম এল টি ইনভার্স 2। সুতরাং বলের মাত্রা সমীকরণের জন্য আমরা কি লিখছি, বলের মাত্রা সমীকরণ হচ্ছে এম এল টি ইনভার্স 2। এরপর বলা হচ্ছে বল এবং শক্তির মাত্রা সমীকরণ যথাক্রমে ওয়াট। এটা বুয়েট 2009-10 একটা অবজেক্টিভ হিসেবে এসেছিল। তখন বুয়েট এক্সামে অবজেক্টিভ অ্যালাউ ছিল, মানে এমসিকিউ কোয়েশ্চেন করা হতো, যদিও এখন এই কোয়েশ্চেনগুলো করা হয় না। সো বলের মাত্রা সমীকরণ তো বা মাত্রার উপর দেখছি আমরা শক্তির মাত্রা। শক্তির জন্য আমরা বলতে পারি ই ইজ ইকুয়ালস টু কতটুকু, ই ইকুয়ালস টু আমরা বলতে পারি এফ ইন্টু এস, কৃতকাজ। কৃতকাজের যে মাত্রা আমাদের এখানেও তাই মাত্রা। সো কৃতকাজের মাত্রার জন্য আমরা কি বলবো, এম এল টি ইনভার্স 2 হচ্ছে গিয়ে বলের জন্য, আর এস এর জন্য মাত্রা হচ্ছে কতটুকু এল। সুতরাং আমরা বলতে পারি শক্তির মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার্ড টি টু দি পাওয়ার মাইনাস 2। এটাই হচ্ছে আমাদের জন্য শক্তির মাত্রা। আশা করি বুঝতে পেরেছি আমরা।
এবার আমরা দেখব ভৌত রাশির মান কি করে আমরা এক একক পদ্ধতি হতে অন্য একক পদ্ধতিতে রূপান্তরিত করব। তো আমরা যে কোনো দুটো ভৌত রাশির মধ্যে যদি একক নিয়ে কথা বলি আগে একটু, তো এই ভৌত রাশির মান যখন আমরা এক একক পদ্ধতি হতে অন্য একক পদ্ধতিতে রূপান্তর করব, তার জন্য আমরা একটা এক্সাম্পল নিয়ে আগে কথা বলি। যেমন ইফ উই টক অ্যাবাউট ফোর্স, ঠিক আছে, বল খুবই খুবই প্রচলিত একটা রাশি যেটা নিয়ে আমাদের প্রচুর কাজ করতে হয়, ঠিক আছে। সো ফোর্সের একক যদি আমরা এসআই ইউনিটে চিন্তা করি, আমরা সবাই জানি এসআই ইউনিটে ফোর্সের একক কত, কত বলেন তো? নিউটন, যেটাকে আমরা এন দিয়ে এক্সপ্রেস করি। আর সিজিএস পদ্ধতিতে বলের একক ছিল ডাইন, ঠিক আছে। এখন একটা জিনিস মাথায় রাখবেন, ফোর্স যেখানেই যাক না কেন, যেই একক পদ্ধতিই কাজ করুক না কেন, এফ ইকুয়ালস টু আলটিমেটলি এম এই দাঁড়াবে, এবং এফ এর মধ্যে আমার যে মৌলিক রাশিগুলো থাকবে সেই মৌলিক রাশিগুলো হচ্ছে এম, এল এবং টি, ঠিক আছে। সময়, দৈর্ঘ্য এবং ভর, এই তিনটা অবশ্যই তাদের কাছে থাকবে। এখন ঘটনা হচ্ছে, আমরা যদি এভাবে চিন্তা করি যে আমাদের কাছে যে এখানে এসআই ইউনিটে যে নিউটন আছে, সেই নিউটন থেকে আমরা ডাইনে যেতে চাই, আলটিমেটলি যে এক নিউটনে কতটুকু ডাইন আমরা দেখতে চাই। সো ধরে নিচ্ছি এসআই ইউনিটে ভরের একক হচ্ছে m1, দৈর্ঘ্যের একক হচ্ছে l1 এবং সময়ের একক হচ্ছে t1 আমরা ধরে নিচ্ছি। এবং সিজিএস পদ্ধতিতেও ধরে নিচ্ছি ভরের একক হচ্ছে m2, দৈর্ঘ্যের একক হচ্ছে l2 এবং সময়ের একক হচ্ছে t2। তো এখন আমরা জানি না যে এক নিউটন সমান আসলে কত ডাইন, তো ধরে নিচ্ছি এক নিউটন আসলে n ডাইন, এটা আমরা ধরে নিচ্ছি, ঠিক আছে। এখন এক নিউটন সমান n ডাইন যদি হয়, আমরা কিন্তু এরকম বলতে পারি n এর জন্য আলটিমেটলি কতটুকু দাঁড়াচ্ছে, আমরা মানে 1 নিউটনের জন্য আমরা বলতে পারি m1 l1 t1 টু দি পাওয়ার -2 ইজ ইকুয়ালস টু আমরা n টাইমস বল, এখানেও কিন্তু আলটিমেটলি m2 l2 t2 টু দি পাওয়ার -2 এই আকারেই থাকবে সমীকরণটা, ঠিক আছে। সো এখান থেকে n ইকুয়ালস টু আমরা কি বলবো, n ইকুয়ালস টু আমরা বলবো m2 ডিভাইডেড বাই m1 ইনটু আমরা বলবো হচ্ছে l2 ডিভাইডেড বাই l1 ইনটু t2 ডিভাইডেড বাই t1 টু দি পাওয়ার -2, এরকম করে বলবো না। এখন আমাদেরকে যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে, আমরা আগে এই পাশে এই বিভিন্ন ইউনিট সিস্টেমে তাদের এককগুলো আসলে কিরকম সেটা নিয়ে একটু আলোচনা করি। আমরা সবাই জানি এসআই ইউনিটে ভরের একক হচ্ছে কতটুকু, 1 কিলোগ্রাম, ঠিক আছে। 1 কিলোগ্রাম মানে কতটুকু আসলে 10 টু দি পাওয়ার 3 গ্রামস, ঠিক আছে। এবার আমরা যদি L2 নিয়ে কথা বলি, L2 কত, L2 আমরা সবাই জানি যে হচ্ছে গিয়ে সরি নট L2, আমরা L1 নিয়ে কথা বলবো। L1 আমরা সবাই জানি 1 মিটার, ঠিক আছে। এবং T1 ও আমরা সবাই জানি কতটুকু, 1 সেকেন্ড, ঠিক আছে। এখন সিজিএস পদ্ধতিতে আমরা যদি হচ্ছে গিয়ে দৈর্ঘ্যের একক নিয়ে কথা বলি, ভরের একক নিয়ে কথা বলি এবং সময়ের একক নিয়ে কথা বলি, আমরা বুঝতে পারছি সেখানে আর সিমিলার ইউনিটস আমরা পাচ্ছি না। সো যদি আমরা M2 নিয়ে চিন্তা করি, M2 এর জন্য ইউনিট হচ্ছে 1 গ্রাম, সিজিএস হচ্ছে সেন্টিমিটার গ্রাম সেকেন্ড মেথড আর কি। আবার L1 এর জন্য হচ্ছে গিয়ে L1 না, আমরা অবশ্যই এটা L2 হবে, L2 এর জন্য হচ্ছে 1 সেন্টিমিটার। তাহলে এখানে 1 মিটারের জায়গায় আমরা কিন্তু 10 টু দি পাওয়ার 2 সেন্টিমিটার ইউজ করতে পারি, তাই না। এবং T2 কত, T2 হচ্ছে কত, 1 সেকেন্ড। যদি আমরা এই মানগুলো সমীকরণে বসিয়ে দেই, তাহলে আমরা দেখব n এর মান আলটিমেটলি আসবে 10 টু দি পাওয়ার 5। সো আমরা বলতে পারি 1 নিউটন ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার 5 ডাইনস, তাই না। এভাবে আমরা এক ইউনিট সিস্টেম থেকে টোটালি অন্য ইউনিট সিস্টেমে ট্রান্সফর্ম করতে পারি। এরপরে আমরা দেখব কিভাবে আমরা আসলে সমীকরণের নির্ভুলতা যাচাই করব উইথ দ্য হেল্প অফ দিস ডিমেনশনস বা মাত্রা সমীকরণের মাধ্যমে কিভাবে সমীকরণের নির্ভুলতা যাচাই করা সম্ভব। এখন সমীকরণের নির্ভুলতা যাচাইয়ের জন্য আমরা খুবই বেসিক একটা সমীকরণ চুজ করি। যেমন আমরা চুজ করলাম যে v ইজ ইকুয়ালস টু v নট প্লাস এটি। এটা গতির বহুল প্রচলিত সমীকরণ, এটা আমরা এসএসসিতেও পড়ে এসেছি, এইচএসসিতেও তো পড়াশোনা করেছি গতিবিদ্যায়। তো v ইকুয়ালস টু v নট প্লাস এটি এর মধ্যে আমরা যদি বাম পক্ষে দেখি, বাম পক্ষে আমাদের সমীকরণের মাত্রা কত, LT ইনভার্স 1। ডান পক্ষে এই যে v নট এর মাত্রা কত, LT ইনভার্স 1 প্লাস a
এই a এর ত্বরণের মাত্রা কত, lt ইনভার্স 2 টাইমস t এর মাত্রা আবার t। সো এই t এবং t ইনভার্স 2 মিলে আমাদের আলটিমেটলি কত দরকার আছে, lt ইনভার্স 1। সো আমরা এই যে মাত্রা সমীকরণ, একটা সমীকরণের প্রতিটা পদের মাত্রা সমীকরণ এই যে মাত্র অ্যানালাইসিস করে দেখলাম যে প্রতিটা পদ বেসিক্যালি একই মাত্রা ধারণ করছে। আমরা কি জানি না এতটুকু যে একই জাতীয় রাশিগুলোর মধ্যে আমরা ম্যাথমেটিক্যাল অপারেশন সাধারণত করে থাকি। সো এখানে দেখতে পাচ্ছি যেহেতু সবাই একই জাতীয় রাশি, সো এই সমীকরণটা অবশ্যই অবশ্যই শুদ্ধ। আবার আমরা যদি আরো একটা সমীকরণ নিয়ে কথা বলি যে s is equals to let's say v naught t প্লাস হাফ অফ এটি স্কোয়ার, এই সমীকরণটা কিন্তু আমাদের কাছে প্রচন্ড প্রচলিত একটা সমীকরণ, তাই না? সো বাম পক্ষে আমরা দেখতে পাচ্ছি এস, দৈর্ঘ্যের মাত্রা এল। ডান পক্ষে আমরা প্রথম যে পদ দেখব তার জন্য মাত্রা এল টি ইনভার্স 1 টাইমস টি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার, হাফ অফ এ এর জন্য এল টি ইনভার্স 2 টাইমস টি স্কোয়ার। সো দেখতে পাচ্ছি আলটিমেটলি ক্যালকুলেশন করলে এল ইজ ইকুয়ালস টু এল প্লাস হাফ অফ এল, এরকম একটা সিচুয়েশন আলটিমেটলি দাঁড়াচ্ছে, তাই না? সো এই হচ্ছে আমাদের সমীকরণের নির্ভুলতা যাচাইয়ের জন্য যে প্রসিজার, যে দেখব যে মাত্রা সমীকরণের মাধ্যমে সমীকরণের উভয় পক্ষের প্রতিটা পদ কি আলটিমেটলি আমাদের এখানে একই মাত্রার কিনা। আশা করি বুঝতে পেরেছি আমরা কিভাবে সমীকরণের নির্ভুলতা যাচাই করব। তো আমরা যদি এখন পরবর্তী স্লাইডে যাই, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এই টপিকের উপর বেস করে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। তো আমাদের প্রথম যে ম্যাথমেটিক্যাল প্রবলেম এই টপিকের উপর দেখতে পাচ্ছি, বলা হচ্ছে একটি টানা তারের আর কম্পাঙ্ক n, তারের টান t, দৈর্ঘ্য l এবং একক দৈর্ঘ্যের ভর m এর উপর নির্ভর করে। বলা হচ্ছে তারের কম্পাঙ্কের সাথে অন্যান্য রাশিগুলোর সম্পর্ক স্থাপন করতে। সো হোয়াট উই আন্ডারস্ট্যান্ড ফ্রম হিয়ার ইজ n ইজ প্রপোর্শনাল টু, আসলে প্রপোর্শনাল টু আমরা বলতে পারি না। কেন বলতে পারি না? কারণ আমরা কিন্তু জানি না যে n আসলে সমানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক। সো আমরা বলছি যে এই রাশিগুলোর উপর নির্ভর করে। আমরা তাহলে ধরে নিব যে n ইজ প্রপোর্শনাল টু t টু দি পাওয়ার x, l টু দি পাওয়ার y এবং m টু দি পাওয়ার z, এরকম একটা ব্যাপার ধরে নিব যে যে রাশিগুলোর উপর নির্ভর করে তাদের উপর সূচক দিয়ে চিন্তা করলাম যে এভাবে আসলে সিচুয়েশনটাকে আমরা ডেরাইভ করতে চাই। এবং যেহেতু সমানুপাতিক সম্পর্ক, এখান থেকে সমীকরণ পেতে হলে আমাদের কি করব? আমরা কিন্তু বলবো n ইজ ইকুয়ালস টু একটা সমানুপাতিক ধ্রুবক নিয়ে আসবো k ইন্টু t টু দি পাওয়ার x ইন্টু l টু দি পাওয়ার y ইন্টু m টু দি পাওয়ার z, অ্যান্ড দ্যাট ইজ হাউ আমরা আসলে সিচুয়েশনটাকে রেখে দিব। এখন আমরা যদি দেখি যে বাম পক্ষে, সমীকরণের বাম পক্ষে আমরা কি দিতে পাচ্ছি? আমরা দিতে পাচ্ছি কম্পাঙ্কের মাত্রা সমীকরণ আমরা জানি t ইনভার্স 1, তাই না? এটাই হচ্ছে আমাদের জন্য কম্পাঙ্কের মাত্রা সমীকরণ। তাহলে আমরা বুঝতে পারছি যদি আমরা আলটিমেটলি এই সমীকরণে শুদ্ধি পরীক্ষা যাচাই করতে যাই তাহলে উভয় পক্ষে মাত্রা সমীকরণের আমাদের একটা সমতা থাকতে হবে, তাই না? তো আমরা এখন যে কাজটি করব সেটা হচ্ছে এই সমীকরণের উভয় পক্ষে মাত্রা সমীকরণগুলোকে বসিয়ে দিব। বাম পক্ষে যেহেতু কম্পাঙ্ক আছে, কম্পাঙ্কের মাত্রা টি ইনভার্স ইজ ইকুয়ালস টু কে। এই যে এখানেটি দেখতে পাচ্ছি তারের টান মানে আসলে কি? বল না? যেই বলে টানা হচ্ছে, তাহলে বলের মাত্রা কত? বলের মাত্রা হচ্ছে এম এল টি ইনভার্স 2। সো আমরা বলবো এম এল টি ইনভার্স 2 টু দি পাওয়ার এক্স, এল টু দি পাওয়ার ওয়াই, দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে আমরা জানি এল টু দি পাওয়ার ওয়াই, এবং ভরের মাত্রা আমরা জানি এম টু দি পাওয়ার জেড। সো এখন রইল কার মাত্রা? রইল হচ্ছে আমাদের এখানে m টু দি পাওয়ার z এর মাত্রা। এখন আমরা যদি আমাদের কোয়েশ্চেনে একটু ফোকাস করি, বলা হচ্ছে তারের একক দৈর্ঘ্যের ভর হচ্ছে কতটুকু আমাদের জন্য? m। সো একক দৈর্ঘ্যের ভর মানে কি? তাহলে আমরা কিন্তু m এর মাত্রা বলবো m ডিভাইডেড বাই l টু দি পাওয়ার z। সো আলটিমেটলি যদি এরপর আমরা ক্যালকুলেশন থেকে সামনে এগিয়ে নেই, বাম পক্ষে পাচ্ছি t ইনভার্স 1 ইজ ইকুয়ালস টু, খেয়াল করে দেখবেন এখানে m টু দি পাওয়ার z আছে এবং m টু দি পাওয়ার 1 আছে। সো আমরা এখানে কি বলবো? আমরা বলবো হচ্ছে গিয়ে, সো এখানে m টু দি পাওয়ার x এবং m টু দি পাওয়ার z মিলে আমরা বলবো m এর পাওয়ার হচ্ছে x প্লাস z। এরপর l এর পাওয়ার কতটুকু দেখি আমরা বেসিক্যালি এখান থেকে বলছি l টু দি পাওয়ার x, আর এখান থেকে l টু দি পাওয়ার মাইনাস z পাবে, তাহলে x মাইনাস z এবং প্লাস y আছে আমরা দেখতে পাচ্ছি। এবং t এর মাত্রা সমীকরণে যদি কথা বলি আমরা বলবো মাইনাস 2x প্লাস অ্যাকচুয়ালি মাইনাস 2x প্লাস নাথিং এলস। ঠিক আছে, এই হচ্ছে কি আমাদের সমীকরণের রূপ দাঁড়াচ্ছে আলটিমেটলি, তাই না? সো এখান থেকে যদি আমরা এখন মাত্রা সমীকরণগুলোকে তুলনা করি এবং তাদের মধ্যে যে পাওয়ারগুলোর সহগ সমীকরণ করি তাহলে আমরা কি পাবো?
আমরা পাবো x প্লাস z ইজ ইকুয়ালস টু আলটিমেটলি কতটুকু 0 বিকজ বাম পক্ষে কোনো m নাই। তারপর x মাইনাস z প্লাস y ইকুয়ালস টু কতটুকু আমাদের জন্য 0 এবং মাইনাস টুয়াইস x ইকুয়ালস টু হচ্ছে -1। সুতরাং x এর ভ্যালু কত পাচ্ছি আমরা? x এর ভ্যালু পাচ্ছি আমরা আলটিমেটলি হাফ, তাই না? এবং y এবং z এর ভ্যালু, তাই তো x এর ভ্যালু যদি হাফ হয় তাহলে z এর ভ্যালু কত? z এর ভ্যালু হচ্ছে -হাফ। যদি x ইকুয়ালস টু হাফ হয় এবং z ইকুয়ালস টু -হাফ হয় তাহলে আমরা বলতে পারি এই সমীকরণ থেকে y এর ভ্যালু আসবে হচ্ছে আমাদের জন্য -1। যদি এই প্রতিটা সহ পাওয়ার এবার আমরা মান বসিয়ে দেই তাহলে আলটিমেটলি আমরা কি পাবো? আলটিমেটলি আমরা সেখান থেকে কিন্তু কে, এখানে কিন্তু কে ছিল গুণাকারে, তাই না? এখানে কিন্তু কে এক গুণাকারে ছিল আমাদের জন্য। দিস ইজ ওয়্যার কে ওয়াজ, রাইট? সো আমরা এখান থেকে আলটিমেটলি তাহলে n ইকুয়ালস টু বলতে পারি k ডিভাইডেড বাই l রুট ওভার t ডিভাইডেড বাই m। এটাই তাহলে আমাদের জন্য সম্পর্ক, তাই না? আশা করি সবাই বুঝতে পেরেছেন। অনেক ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য। আমরা এখন পরবর্তী যে টপিকতে যাব সেখানে আমরা পদার্থবিজ্ঞানের সমস্যা সমাধান আর প্রবলেম সলভিং ইন ফিজিক্স নিয়ে আলোচনা করব, বা কি করে আমরা আসলে সমস্যাগুলোকে সলিউশন করব। এবং দিস ইজ নট ইউনিক টু এনিথিং, দিস ইজ ফর এভরি ম্যাথমেটিক্যাল প্রবলেম অর এনি কাইন্ড অফ প্রবলেমস ইন ফিজিক্স। তো প্রথমে আমরা সমস্যাটাকে বা প্রবলেমটাকে কিভাবে অ্যাড্রেস করব, যেই প্রবলেমটা আমরা আসলে ফেস করতে যাচ্ছি বা যে প্রশ্নটা আমরা সলিউশন করতে চাচ্ছি সেই প্রশ্নটা খুব সাবধানতার সাথে আমরা পড়বো, যাতে আমরা আগানোর আগেই নিশ্চিত হতে পারি যে কি ধরনের সমস্যা নিয়ে আসলে কোয়েশ্চেনটা করা হয়েছে। তারপর প্রশ্ন পড়ার পর সম্ভব যদি হয় প্রশ্নের বর্ণনা অনুসারে আমরা একটা চিত্র এঁকে ফেলবো। তাতে করে আমরা চিত্রটা কেন আসা দরকার আসলে, যে আমরা জানি প্রতিটা ম্যাথমেটিক্যাল প্রবলেমে বেশ কিছু উপাদান আছে, বেশ কিছু এলিমেন্টস আছে যারা পারস্পরিক ইন্টারাকশন বা মিউচুয়াল ইন্টারাকশন, যেটাকে আমরা মিথস্ক্রিয়া বলি, মিথস্ক্রিয়ার জন্যই কিন্তু তাদের এই প্রবলেমগুলো ক্রিয়েট হয়। কেউ কারো কিছু জানি, কারো কিছু জানি না। তো দিস ইজ ওয়াই যদি আমরা চিত্র আঁকতে পারি শুরু থেকে শেষ পর্যন্ত আমরা একেবারে ভিজুয়ালাইজ করতে পারবো পুরো প্রবলেমটাকে। তো প্রশ্ন পড়ার সাথে সাথে যখন আমরা চিত্র এঁকে ফেলছি এবং আমরা আইডিয়া করে ফেলছি উপাদানগুলো সম্পর্কে, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে চিত্রে থাকা সবগুলো রাশিকে আমরা চিহ্নিত করে ফেলবো, পাশাপাশি যদি একটা অক্ষ ব্যবস্থা আমরা ঠিক করে ফেললি, কারণ আমরা মাঝে মধ্যেই কোনো নির্দিষ্ট দিকে আমাদের ধনাত্মক এবং অন্য দিকটাকে ঋণাত্মক ধরতে হয়। তো তার জন্য আমরা একটা অক্ষ ব্যবস্থা চিত্রের মধ্যে ঠিক করে ফেলে যদি দিতে পারি তাহলে শুধুমাত্র যে আমাদেরই ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে ইজিয়ার হবে তা না, যারা টিচার আছেন, যারা এক্সামিনার আছেন তাদের জন্য বুঝতে সুবিধা হবে যখন তারা প্রশ্নটার সলিউশন দেখতে যাবেন। তো এবার আমরা কথা বলবো কৌশল বা স্ট্র্যাটেজি নিয়ে। চিত্র অনুসারে আমরা এবার দেখব যে পুরো সমস্যাটা কোন নীতি, সূত্র বা তত্ত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ, জানা এবং অজানা রাশিগুলোকে আলাদা করে ফেলবো, তাতে করে আমাদের জন্য সমীকরণ গঠন করা অনেক বেশি সহজ হবে। এরপর আমরা সম্ভাব্য নীতি, সূত্র বা তত্ত্ব অনুসারে সমীকরণ গঠন করা শুরু করব, যেখানে জানা এবং অজানা রাশিগুলোর মধ্যে সম্পর্ক স্থাপিত হবে এবং যতগুলো অজানা রাশি ততগুলো সমীকরণ অবশ্যই থাকতে হবে, which is very common, we know that I guess. এরপর আমরা সমাধানের দিকে আগাবো। সমাধানের জন্য যে কাজটা করব, সমীকরণের সমাধান শুরু করব এবং বীজগণিতের নিয়ম অনুসারে সমাধান করা ভালো এবং শেষ ধাপে গিয়ে জানা রাশির মান বসানো অধিকতর নিরাপদ। শূন্য মানগুলো আগেই বসিয়ে দিতে পারি, এতে করে আমাদের ভুলের সম্ভাবনা কম হবে। বিকজ আপনি চিন্তা করে দেখেন, যদি প্রতিটা স্টেপে আপনি বারবার করে ক্যালকুলেটরে মান বসান অথবা নিজের মতো করে হিসেব করতে যান, সেখানে কিন্তু বারবার ভুল হওয়ার প্রবাবিলিটি বেশি। সো দিস ইজ ওয়াই একদম ফাইনাল স্টেপে গিয়ে ক্যালকুলেশন করাটা বেটার। এরপর সবগুলো জানা রাশির মান প্রয়োজনে একক সহ বসিয়ে দিয়ে হিসাব শেষ করে অজানা রাশির মান বের করে ফেলা যাবে। এবার আমরা যদি আনসারে চেক করতে চাই, উত্তরে যাচাই করতে চাই সেই ফলাফলগুলো ঠিক আছে কিনা, মিলছে কিনা, ফলাফল গ্রহণযোগ্য কিনা, ধনাত্মক বা ঋণাত্মক মানগুলো ঠিক আছে কিনা, চিহ্ন প্রথা ঠিক আছে কিনা, এই ব্যাপার দিকে আমরা জোর দিব এবং খেয়াল করব যে আসলে কিরকম করে স্ট্রাকচারটা গঠিত হচ্ছে। এরপর আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পরিমাপের ত্রুটি অর এরর্স ইন মেজারমেন্ট। আমরা সবাই জানি পরিমাপের ত্রুটিগুলো আসলে কিরকম হতে পারে। আমরা জানি 4 রকম ত্রুটি: যান্ত্রিক ত্রুটি, পুনরাবৃত্তিক ত্রুটি, পর্যবেক্ষণমূলক ত্রুটি এবং এলোমেলো ত্রুটি। এই 4টা ত্রুটির সমন্বয়ে আসলে সম্পূর্ণ সিচুয়েশনটাকে আমরা বিল্ড করতে পারি এবং এখানে এই ত্রুটিগুলোর সংজ্ঞা এবং কিভাবে হয় সেগুলো আমরা সবাই জানি, বইয়ে পড়লেও আই গেস একবার পারা যাবে ইনশাআল্লাহ। এরপর আমরা দেখব যে পরম ত্রুটি আমরা কিভাবে বের করছি। বেসিক্যালি পরম ত্রুটি ইকুয়ালস টু প্রকৃত ত্রুটি এবং পরিমাপকৃত মান, মানে প্রকৃত মান এবং পরিমাপকৃত মানের যে পার্থক্য সেটাই আমরা জানি পরম ত্রুটি। এবং শতকরা ত্রুটি কতটুকু, আসলে সেই পরম ত্রুটি ডিভাইডেড বাই প্রকৃত মান টাইমস 100%, সেটাই আসলে শতকরা ত্রুটি। আপেক্ষিক ত্রুটির সংজ্ঞাও আমরা জানি যে পরম ত্রুটি এবং প্রকৃত মানের যে অনুপাত সেটাই আসলে আপেক্ষিক ত্রুটি। এভাবে আমরা ত্রুটির হিসেবগুলো করে থাকি।
শুদ্ধতর মান নির্ণয়ের জন্য আমরা প্রমাণ বিচ্যুতি বের করে থাকি এবং গড় বিচ্যুতি বের করে থাকি, যেগুলো ডেফিনেশন আই গেস আমরা সবাই পারি, না পারলে আপনারা চাইলে টেক্সট বই বা রেফারেন্স বই থেকে একবার দেখে নিতে পারেন। এই ফর্মুলাগুলো অনেক সময় আমাদের কাজে লাগে। পরিমাপের শুদ্ধ মাত্রা বলতে আমরা আসলে কি বুঝি, এটা নিয়ে যদি কথাবার্তা বলি, বেসিক্যালি যখন একটা পরিমাপে ভুল হয় তখন কতটুকু ভুল হয়েছে সেই ভুলের হার নির্ণয় করার জন্য আমরা যে প্রসিডিউর অ্যাপ্লাই করি সেটাতেই আমরা পরিমাপের শুদ্ধ মাত্রা বলছি। যেমন ফর এক্সাম্পল, আমরা যদি চিন্তা করে যে আমাদের কাছে একটা সমীকরণ আছে, একটা হচ্ছে x = y টু দি পাওয়ার m z টু দি পাওয়ার n, এরকম একটা সমীকরণ আছে। এই সমীকরণটার বিভিন্ন রাশিমাল আমরা পরিমাপ করব এবং পরিমাপ করে আলটিমেটলি আমরা কিছু ভুল পাচ্ছি। সো ভুল যদি পেয়ে থাকি, সো কতটুকু ভুল হচ্ছে, কতটুকু চেঞ্জ আসছে সেটা পরিমাপ করার জন্য আমরা যদি এটাকে লগারিদমিক ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমরা কিন্তু এরকম একটা রাশি পাচ্ছি, ডেল্টা x = m ডেল্টা y প্লাস n ডেল্টা z। ঠিক আছে, এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোন কোন রাশিগুলোর পরিমাপের ক্ষেত্রে ভুল হতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সমীকরণের ডান পক্ষে ডেল্টা y ভুল হতে পারে, ডেল্টা z ভুল হতে পারে এবং তাদের সমন্বয়ে আলটিমেটলি তাহলে ডেল্টা x এরও আমাদের ভুল আসতে পারে। আমরা যদি ধরে নেই যে প্লাস মাইনাস ডেল্টা y হচ্ছে y এর সর্বোচ্চ ভুলের হার এবং প্লাস মাইনাস ডেল্টা z হচ্ছে z এর সর্বোচ্চ ভুলের হার, তাহলে তাদের উপর বেস করে আমাদের x এর ভুলের হার বলতে পারবো প্লাস মাইনাস ডেল্টা x। সুতরাং তাহলে সম্ভাব্য ভুলের সর্বোচ্চ আনুপাতিক হার কত দাঁড়াতে পারে? হার দাঁড়াবে ডেল্টা x ডিভাইডেড বাই x, এটা হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম, ইজ ইকুয়ালস টু m সহকারে থাকছে ডেল্টা y ওভার y প্লাস n ডেল্টা z ওভার z। এভাবে সমীকরণগুলো, বিভিন্ন রকম সমীকরণগুলো থেকে আমরা চাইলে পরিমাপের শুদ্ধ মাত্রা পরিমাপ করতে পারবো। সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সাথে ধৈর্য সহকারে ক্লাসটা করার জন্য। আপনারা সবাই বুঝতে পারছেন চ্যাপ্টারটা আসলে তেমন কিছু আমাদের এখানে আর তেমন বলার নেই, বাট স্টিল আমরা একটু জোর দিয়ে বোঝানোর চেষ্টা করেছি যেই টপিকগুলো আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দেওয়ার প্রয়োজন ছিল। আশা করি আপনাদের ক্লাসটি ভালো লেগেছে। ইনশাআল্লাহ হয়তো আপনাদের সাথে আমাদের নেক্সট কোনো এক ক্লাসে আবার দেখা হয়ে যাবে। ততদিন পর্যন্ত ভালো থাকুন এবং আমি সৈয়দ আল নাহিয়ান আজকে এখানেই সাইন আউট করছি। অনেক ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।